আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, কাছের ও দূরের, দেশ ও দেশের বাইরের যে যেখান থেকে শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। তো দর্শক, চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আজকের আলোচনাটি শুরু করার পূর্বেই আমি আপনাদেরকে একটি গল্প বলতে চাই। মনে করুন, আমি অথবা আপনি কোনো একজন মানুষকে যদি এরকম স্বাধীনতা দেওয়া হয় যে সে যেই হোক, তার অর্থ, তার টাকা পয়সা, তার মূলধন, এগুলো ইচ্ছা মাফিক সে খরচ করবে, এমনকি এটাকে প্রয়োগের মাধ্যমে যত ইচ্ছা তত মুনাফা অর্জন করতে থাকবে। এক পর্যায়ে দেখা যাবে পুরা পৃথিবীর মালিকই সে হয়ে গেছে। আবার অপরদিকে যদি দেখা হয় যে ব্যক্তিকে কোনো টাকা পয়সাই দেওয়া হবে না, ব্যক্তিকে কোনো অর্থ সম্পত্তি দেওয়া হবে না, বরং পুরা অর্থ বা পুরা চলার জন্য যা যা কিছু লাগে সব কিছুর মালিক হবে রাষ্ট্র। ব্যক্তিকে শুধু তার সামর্থ্য অনুযায়ী, তার যোগ্যতা অনুসারে কাজ করার ক্ষমতা দেওয়া হবে। অপরপক্ষে তার প্রয়োজন যতটুকু আছে সেটা রাষ্ট্রীয়ভাবে নিরূপণ করা হবে। যদি এরকমই হয়, তাহলে কোনো একজন মানুষ তার প্রকৃত অধিকার, তার প্রকৃত রূপ সে লাভ করতে পারবে না। এই দুইটা সুরত, এই দুইটা উপমাই হলো বর্তমান পৃথিবীতে প্রচলিত দুইটা মতাদর্শের নাম। একটা হলো পুঁজিবাদ আর একটা হলো সমাজতন্ত্র বা কমিউনিজম। তো চলুন আমরা জেনে আসি এর মূল রহস্য এবং মূল গোড়ার কথা। সমাজতন্ত্র, এটাকে যদি আমরা আলোচনা করতে হয়, তাহলে এর পূর্বে, সমাজতন্ত্রের পূর্বের কিছু দিক বা কিছু মূল উৎকর্ষ, সেগুলোকে আমাদের জানতে হবে। আমরা জানি 1789 সালের পূর্বে পৃথিবীতে একটা মতবাদ চালু ছিল, যেটাকে বলা হয় সামন্তবাদ। সামন্তবাদ একথার অর্থ হলো, সামন্ত মানে হলো রাজা, প্রধান অথবা কোনো গোত্রের প্রতিনিধি, এই ধরনের। আর সামন্তবাদ এর মানে হলো যে সমাজের মধ্যে রাজা যে হবে অথবা সমাজের মধ্যে গোত্রপতি যে হবে, সে হবে সমস্ত ভূমি অথবা সমস্ত উন্নতির যে মাধ্যমগুলো সেগুলোর মালিক। পর্যায়ক্রমে তার কাছ থেকে তার দ্বিতীয় শ্রেণীর গুরু যারা আছে তারা নিয়ে আসবে। এভাবে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে শেষ পর্যন্ত শ্রমিকদের নিকট পৌঁছাবে। আর শ্রমিকগণ হাড় ভাঙ্গা মেহনত, কষ্ট, মুজাহাদা করার পর এর থেকে যা উৎপন্ন হবে সবই নিয়ে যাবে ওই রাজা বা গোত্র প্রধান। এক্ষেত্রে হাড় ভাঙ্গা কষ্ট করার পর শ্রমিকরা যেই যা উপার্জন করেছে তার স্বল্প মাত্রই ভোগ করতে পারবে, আর পুরোটাই দিয়ে দিতে হবে গোত্র প্রধানকে। তো এই প্রক্রিয়ার নাম ছিল হলো সামন্তবাদ। একটা পর্যায়ে ফরাসিতে ফরাসি বিপ্লব ঘটে। এই স্বৈরতন্ত্র এবং এই মতবাদের বিপক্ষে ফরাসিতে একটা বিপ্লব ঘটে। বিপ্লবের মধ্য দিয়ে ফরাসিতে বিভিন্ন ধরনের কলকারখানা এবং বিভিন্ন ধরনের মেশিনারিজ তৈরি হয়, যার মাধ্যমে শ্রমিকদের কষ্ট লাঘব করা হয়। এর ফলে দেখা যায় যে একটা স্বৈরতন্ত্র যেটা ছিল, শাসক কর্তৃক শ্রমিকদের উপর একটা জুলুম নিপীড়নের যে একটা প্রভাব ছিল, সেটাকে উৎখাত করে দেয় এই বিপ্লবের মাধ্যমে। ফলে দেখা যায় এখানে আরেকটি বিষয় মাথাচাড়া দিয়ে ওঠে। এর মাধ্যমে বিভিন্ন কলকারখানা, বিভিন্ন মেশিনারিজ তৈরি হয়। এর মাধ্যমে একটা মেশিন প্রায় 100 জন লোকের কাজ একাই করে ফেলে। ফলে দেখা যায় এখানে বিভিন্ন পুঁজিপতিরা এখানে পুঁজি বিনিয়োগ করতে শুরু করে, যার ফলে পুঁজিপতিরা সামান্য মজুরদেরকে সামান্য টাকায় বা সামান্য পারিশ্রমিকে তাদেরকে নিয়োগ দিতে থাকে। এর ফলে
ধনবান পুঁজিপতিরা দিন দিন তাদের উন্নতি আরো উপরে উঠে, অপরদিকে মজুর যারা আছে, যারা নিম্ন শ্রেণীর লোকেরা, তারা পেটে ক্ষুধা নিবারণের জন্য এতটুকু অন্ন পর্যন্ত পায় না। তো এরই মধ্য দিয়ে পুঁজিবাদী অর্থনীতি বা পুঁজিবাদ এটা মাথাচাড়া দিয়ে ওঠে। এর ফলে কি হয়, সমাজের মধ্যে একটা বিরাট বড় ধরনের একটা আন্দোলন শুরু হয়। আমরা যদি দেখি 1800 এবং 19 শতকের এই বিশাল 200 বছর ব্যাপী এই পুঁজিবাদী অর্থনীতির বিরুদ্ধে, এই পুঁজিপতিদের বিরুদ্ধে সমাজে সাধারণ শ্রেণী বা সাধারণ শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে আনার জন্য যেই মানুষের মনের মধ্যে যে বিপ্লবটা কাজ করে, সেই বিপ্লবটাই 1818 সালে কার্ল মার্কস, জার্মানিতে জন্মগ্রহণ করা দার্শনিক কার্ল মার্কস, তিনি একটি মতবাদ কায়েম করেন, যার মাধ্যমে শ্রমিকদের কিছুটা তাদের মনোবৃত্তিকে সুন্দরভাবে সাজাতে পারেন। তিনি তার গুরু হেগেলের মতাদর্শই লালন করতেন, কিন্তু পরবর্তীতে তিনি নিজেই একটা মতাদর্শ উত্থাপন করেন। এটাকে বলা হয় মার্কসীয় মতবাদ, যেটাকে বলা হয় সমাজতন্ত্র। তিনি মনে করেন যে সমাজের মধ্যে সকল শ্রেণী, সকল মানুষ তার যার যার উপযুক্ত বা যার যার যোগ্যতা অনুযায়ী কাজ করবে, এক্ষেত্রে তাদের প্রয়োজন নিরূপণ করবে রাষ্ট্রপক্ষ। সমাজের মধ্যে তাদের কোনো নিজস্ব ভূমি বা নিজস্ব কর্তৃত্ব থাকবে না। তো এর ফলে 1883 সালে তার মৃত্যু হয়। পরবর্তীতে তার বন্ধু অ্যাঙ্গেলস এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যায়। এক পর্যায়ে রাশিয়াতে বলশেভিক পার্টির প্রধান, যাকে বলা হয় লেনিন, তিনি সর্বপ্রথম এই মার্কসীয় মতবাদকে সর্বপ্রথম রাশিয়াতে যে সামরিক সরকার ছিল, সামরিক সরকারকে হটিয়ে বলশেভিক সরকার গঠন করে। এর মধ্য দিয়ে এই মার্কসবাদী মতবাদ রাষ্ট্রীয়ভাবে কার্যকর হয়। এর ফলে আমরা যদি দেখি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে শুধু রাশিয়াই নয়, রাশিয়ার পার্শ্ববর্তী বিভিন্ন দেশের মধ্যে এই মতবাদকে কায়েম করা হয়। এর ফলে যা হয়, দেশগুলোতে এই মার্কসবাদী মতবাদ বা সমাজতন্ত্র, কমিউনিজম এগুলো ছড়িয়ে পড়ে। এখানে আমাদের আরেকটা বিষয় জানা দরকার, কমিউনিজম এবং সমাজতন্ত্র বা সোশ্যালিজম এই দুটার মধ্যে পার্থক্য কি? মূলত কোনো পার্থক্য নেই, এর লক্ষ্য উদ্দেশ্য একই, কিন্তু সোশ্যালিজম এটা চায় একটা নিয়ম বা প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের লক্ষ্যে পৌঁছা, কিন্তু কমিউনিজম এটা চায় বিভিন্ন আন্দোলন বা বিপ্লবের মধ্য দিয়ে তার লক্ষ্যে পৌঁছা। লক্ষ্য তাদের একই, কিন্তু দুইটার প্রক্রিয়া ভিন্ন। তো যাই হোক, এই মার্কসবাদী মতবাদ পরবর্তীতে রাষ্ট্রীয়ভাবে কার্যকর হয়। এর ফলশ্রুতিতে আমরা যেটা দেখতে পাই, কিন্তু এদের লক্ষ্য ও মূল উদ্দেশ্য ছিল পুঁজিবাদী অর্থনীতিকে একেবারে ভেঙে দিয়ে তাদের নাম নিশানা মুছে দেওয়া। কিন্তু পরবর্তীতে দেখতে পাই যে মার্কসবাদী মতবাদ কায়েম হয়। আবার 1990-এর দিকে এই সোভিয়েত ইউনিয়নের মার্কসবাদী মতবাদ বা সোশ্যালিজম বা কমিউনিজম এরও একটা বিপর্যয় শুরু হয়, এরও একটা বিপর্যয় ঘটে। কিন্তু আমাদের যে মূল কথাটা, মার্কসবাদী মতবাদ হলে আমাদের সমস্যাটা কি হতো? ইসলামের সাথে এর সাংঘর্ষিকতা এবং এর সাথে এর মতভিন্নতা কতটুকু, এগুলো যদি আমরা লক্ষ্য করি, মার্কসবাদী মতবাদের সর্বপ্রথম যেই বিষয়টি সামনে আসে ইসলামের সাথে সাংঘর্ষিক, সেটা হলো
আম, নাস্তিকতাবাদ, অর্থাৎ মার্ক্সবাদী এই সমাজতন্ত্রের মূল কথাই হলো জড়বাদ। আল্লাহ তাআলার অস্তিত্ব বলতে ইন্দ্রিয় গ্রাহ্যের বাহিরে কোনো শক্তি আছে এটা তাদের বিশ্বাস নয়, বরং এটাকে তারা কোনোভাবেই মেনে নিতে প্রস্তুত না। এমনিভাবে তারা এমনও দাবি করে যে মার্ক্সবাদী বা সমাজতন্ত্রের মূল কথাই হলো আল্লাহর অস্তিত্বে অস্বীকার করা, আল্লাহ তাআলাকে অস্বীকার করা। তাছাড়া সমাজের মধ্যে সকল মানুষের যার যার অধিকার, যার যার যোগ্যতা অনুযায়ী তাদের যে মৌলিক অধিকার দেওয়া হয় সেই অধিকারকে অস্বীকার করা হচ্ছে এখানে। তো এমনিভাবে বিভিন্ন ক্ষেত্রে ইসলামের সাথে এই মার্ক্সবাদী মতবাদ, এই সোশ্যালিজম বা কমিউনিজম, এটা ইসলামের সাথে পুরোপুরি সাংঘর্ষিক। তো দর্শক, এই ছিল আজকের পুঁজিবাদ সমাজতন্ত্রের সংক্ষিপ্ত এবং ইসলামের সাথে এর সাংঘর্ষিকতার সামান্য আলোচনা। তো সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।